কিয়া বলে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর থেকে পলাতক আছে শাহপরান ও আবুল কালাম। জামিয়ারা সরাইতে বলতে শাহপরানই লোকটি লাগাইছে। শাহপরানকে হজর আলীর ভাই, ছোট ভাই। সবশেষ কি এটা নিয়ে কোনো সালিশ হয়েছিল? এটা সালিশ মধ্যে আর মামা টামারা সব আইছিল। হজর আলী আবার রাগ দিছিল, কি থাই তার ফা দিছিল, চড়থাপ্পড় দিছিল। হে জিদ দে লোকটি লাগাইছে। মামলা হবার পর এর তদন্ত করছে থানা ও জেলা ডিবি পুলিশ। একাধিক কর্মকর্তারা জানিয়েছেন এখানে পরকীয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ বলছে সেদিন নারকীয় দুটি ঘটনা ঘটে, একটি ধর্ষণ, অন্যটি পরিকল্পিত নির্যাতন। সবাই হচ্ছে অন ক্যামেরা মেয়েটাকে নির্যাতন করছে। পাশবিক নির্যাতন বলা যায়। জি, পাশবিক নির্যাতন। মানে এটার হয়তো একটা ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু আমরা যেসব আসামি গ্রেপ্তার করছি ওই সব আসামি মোবাইলে আমরা আরো ভিডিও পাইছি। বাস্তবিকভাবে ধর্ষণ কাণ্ড করছে এবং শ্লীলতাহানির ঘটনাও ঘটছে। কথা হয় ভুক্তভোগীর মায়ের সাথে, যিনি ঘটনার দিন চিৎকার চেঁচামেচি শুনে তার মেয়েকে উদ্ধার করতে আসেন। বলেন মামলা প্রত্যাহারের প্রশ্নে ওঠে না, ধর্ষক ও নির্যাতকদের বিচার চান তিনি। শান্তি হয়, আমরা শান্তি করে বিচার চাবে না। মামলা তো আর তুলে নেবেন না, না মামলা তো তুলে নেওয়ার কথা আসে না। এদিকে ধর্ষণ মামলার একমাত্র আসামি আটক ফজর আলী কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন। নির্যাতন, শ্লীলতাহানি ও পর্নোগ্রাফির মামলায় আটক 4 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, কুমিল্লা। এই ঘটনার যিনি প্রধান আসামি ফজর আলী চিকিৎসাধীন থাকে, তাকে আজও আর আদালতে নেওয়া হয়নি। পুলিশ জানায় আদালতে তোলার জন্য ফজর আলীর সুস্থ হওয়ার অপেক্ষা করা হচ্ছে। এছাড়া ভিডিও ছড়ানোর অভিযোগে পর্নোগ্রাফি আইনে আরেকটি মামলা করেছে পুলিশ। ওই মামলায় গ্রেফতার 4 জনকে এরই মধ্যে কারাগারে পাঠিয়েছেন আদালত। গেল 26 জুন রাতে কুমিল্লার মুরাদনগরের ঘরের দরজা ভেঙে প্রবেশ করে নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। আর সে সময় এলাকাবাসীর হাতে মারধরের শিকার হয় অভিযুক্ত ফজর আলী। পরে সে পালিয়ে যায়। আর ঘটনাস্থলে উপস্থিত কিছু মানুষ সে ঘটনা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। পরে রোববার ভোররাতে রাজধানীর যাত্রাবাড়িতে অভিযান চালিয়ে ফজরকে গ্রেফতার করা হয়। বিসিবিতে বোর্ড সভা চলছে। আমিনুল ইসলাম বুলবুল বোর্ড সভাপতি হওয়ার পর এটি দ্বিতীয় সভা, যেখানে নাজমুল শান্তর অধিনায়কত্ব ছাড়া সহ টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আমাদের সহকর্মী আফনান পিয়াল এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। একটু আপডেট জানবো পিয়ালের কাছ থেকে। পিয়াল, আজকের সভায় কি কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে জানাবেন, আর আজ কি নতুন অধিনায়ক ঘোষণা হতে পারে? ধন্যবাদ বৃষ্টি। আজই নতুন অধিনায়ক ঘোষণা হবে এটা আমার কাছে মনে হচ্ছে না, এবং আমি যতটুকু জানি যে আজকে সেটা হচ্ছে না। পাশাপাশি বেশ কিছু এজেন্ডা নিয়ে আজকের মিটিংয়ে এখন পর্যন্ত সভা হচ্ছে। প্রায় 36টা এজেন্ডা নিয়ে আজকের মিটিংটা চলছে বিসিবিতে, যার অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে আইসিসি টেস্ট স্ট্যাটাসের যে 25 বছর পূর্তি বাংলাদেশের, সেটা উপলক্ষে যে কার্নিভালটা হয়েছিল অনূর্ধ্ব 12, পাশাপাশি আর্ট কম্পিটিশন, কমেন্টেটরদের নিয়ে একটা প্রোগ্রাম ছিল, পেস বোলিং হান্ট ছিল। সো ওই জায়গাটার একটা রিভিউ কিন্তু এই মিটিংয়ে পাওয়া যাবে। পাশাপাশি বিপিএল নিয়ে একটা আপডেট আসবে। অনেক দলগুলোই দল নেওয়ার জন্য বিসিবিতে আবেদন করেছে। নোয়াখালী রয়্যালস নামে একটা দল, তারা দল নেওয়ার জন্য আবেদন করেছে। আজকে তাদের কর্তারা বিসিবিতে এসেছিলেন। পাশাপাশি এই যে আঞ্চলিক ক্রিকেট কাঠামো, যেটা নিয়ে বছরের পর বছর ধরে আলোচনা হচ্ছে, সেই ব্যাপারেও আলোচনা হবে। সো যে ব্যাপারটা মূলত আমিনুল ইসলাম বুলবুল দ্বিতীয়বারের মতো বোর্ড সভা করলেন। তিনি প্রেসিডেন্ট হওয়ার ঠিক পরদিন একটা বোর্ড সভা করেছিলেন। 1 মাস তার পূর্ণ হয়েছে প্রেসিডেন্ট হওয়ার পর। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ তার জন্য পরিকল্পনা করার, তিনি কি কি কাজ করতে চান সেটা একটা ড্রাফট করার। তাই এই বোর্ড মিটিংটা অনেক গুরুত্বপূর্ণ বোর্ড কর্তাদের কাছে এবং বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট যে কারো কাছে। বৃষ্টি বিস্তারিত জানাচ্ছিলেন। ধন্যবাদ পিয়াল। কর্মসূচি প্রত্যাহারের পর স্বাভাবিক হয়ে এসেছে জাতীয় রাজস্ব বোর্ড এনপিআর। কয়েকদিনের স্থবিরতার পরে আজ কর্মচাঞ্চল্য ছিল এবং এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন কর্মসূচির কারণে ব্যবসা বিঘ্নিত হয়েছে, রাজস্ব আদায়ে প্রভাব পড়বে, তবে ভ্রান্তি ভুলে সবাইকে নিয়েই কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে রাজস্ব আদায়ের সুবিধার্থে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত ব্যাংক চালু থাকে। অনেকদিন পর স্বাভাবিক এনবিআর, আবারও কাজে যোগ দিয়েছেন কর্মকর্তা কর্মচারী। মার্চ টু এনবিআর এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর এসেছে স্বস্তি। সকাল 9টার মধ্যেই রাজস্ব ভবনে প্রবেশ করে বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী। তবে সকাল 8টায় অফিসে আসেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান।
9টার আগে থেকেই আসা শুরু করছে সবাই, তো 9টা সাড়ে 9টার মধ্যে সবাই এসে পড়ছে। স্বাভাবিক সব পরিবেশ স্বাভাবিক, সুন্দর অফিস চলতেছে। সকাল থেকে একেবারে স্বাভাবিক আগের মতো সব স্টাফেরা সব অফিসাররা আছে, অফিস করতেছে। রোববার রাতে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পর আসে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা। তারপর থেকে শুরু হয় রাজস্ব আদায় কার্যক্রম। সকালে এনবিআর ভবনে আসেন সেবা গ্রহীতারাও। আমি ওই ট্যাক্সের কাজে আসছি, ইনকাম ট্যাক্সের, নেত্রকোনা থেকে আসছি। আমাদের একটা আপিল ছিল, আপিল সাবমিট করলাম, সুন্দর মতো সব কিছু হলো। এই কাজ শেষ করে এখন চলে যাচ্ছি, কিন্তু যে কয়দিনটা ছিল খুব ভোগান্তি হয়েছে। এনবিআর চেয়ারম্যান বলেন, অর্থ বছরের শেষ সময়ে এমন কর্মসূচির কারণে রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়বে। আজকে আমাদের সারা দেশের সবগুলো দপ্তর সংস্থাই সকাল থেকেই কাজ করছে, সম্পূর্ণ উপস্থিতি আছে। আজকে সকাল 10টা পর্যন্ত আমাদের রেভিনিউ আদায় হয়েছে 3,60,922 কোটি টাকা। গতবারের চেয়ে বেশি হবে এটা নিশ্চিত, কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম হয়তো একটু তো হোঁচট খেয়েছে এই কয়দিনের কাজকর্মে। ব্যবসা বাণিজ্য যেমন বিঘ্নিত হয়েছে, একইভাবে আমাদের রাজস্ব আদায় কার্যক্রমে হোঁচট খেয়েছে। জানান, ভুলভ্রান্তি ভুলে সকলকে নিয়ে এগিয়ে যাবে এনবিআর। সবাইকে দেশের জন্য কাজ করতে হবে। আমাদের রেভিনিউ অফিসারদেরকে বলবো, যা কিছু হয়েছে এগুলো সবকিছু ভুলে গিয়ে আমাদের রাষ্ট্রীয় স্বার্থে, দেশের স্বার্থে আমরা সকল কাজ করব। গেল 12 মার্চ রাতে এনবিআর বিভক্তির প্রজ্ঞাপন দেবার পর দফায় দফায় শুরু হয় আন্দোলন। দাবি আদায়ে সোচ্চার হয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন প্রত্যাহার হওয়ায় আজ থেকে আবারও দেশের সব বন্দর ও কাস্টমস হাউসে পুরোদমে কার্যক্রম শুরু হয়েছে। টানা দুদিনে কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর আবারও কর্মচঞ্চল চট্টগ্রাম কাস্টমস হাউস বন্দর। সকাল থেকে কাজে যোগ দিয়েছেন কাস্টমস হাউসের বেশিরভাগ কর্মকর্তা। আর আমদানি রফতানি পণ্যের শুল্কায়ন শুরু হওয়ায় ব্যবসায়ী, C&F এজেন্ট খুশি। এদিকে শুল্কায়ন শুরু হওয়ায় চট্টগ্রাম বন্দরেও শুরু হয়েছে পণ্য ওঠানামা ও কন্টেইনার সরবরাহ। তবে গত দুদিনে 4,000-এরও বেশি কন্টেইনার জাহাজীকরণ না হওয়ায় বন্দরের অভ্যন্তরে জট তৈরি হয়েছে। এছাড়া বহির্নোঙরেও বেড়েছে পণ্য বোঝাই জাহাজের সংখ্যা, যা স্বাভাবিক হতে আরো কয়েকদিন সময় লাগবে। 2 দিন মোটর গাড়িগুলো বন্ধ ছিল কাস্টমারের কারণে, আর আজকে সকাল থেকে মোটামুটি কিছুটা কাজ চালু হয়েছে। আমরা চাই যে কাজ ঠিকভাবে হোক, সুন্দরভাবে হোক। আমাদের কাজগুলা প্রতিদিনের কাজ আমরা প্রতিদিন শেষ করতে চাই, এটা আমাদের জন্য ভালো, আমাদের দেশের জন্য ভালো। 2 দিন বন্ধ, আমদানিকারকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তারপরে আমরা খুশি এখন কাজ চালু হয়েছে, এটা আর কি। এদিকে সকাল থেকে কর্মমুখর বেনাপোল, হিলি, আখাউড়া, ভোমরা সহ স্থলবন্দরগুলো শুরু হয়েছে আমদানি রফতানি কার্যক্রম। এর আগে টানা দুদিনের এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউনের কারণে অচল হয়ে পড়ে স্থলবন্দরগুলো, স্থবির হয়ে পড়ে শুল্কায়ন কার্যক্রম। পরে রাতে ব্যবসায়ীদের মধ্যস্থতায় কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেন কর্মকর্তারা। পোর্ট বন্ধ করে এনবিআর কর্মকর্তাদের আন্দোলন অগ্রহণযোগ্য, এতে দেশের অনেক ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয় অর্থ বিভাগের মনিটরিং সেলের কর্মসূচির উদ্বোধনের পর উপদেষ্টা এমন মন্তব্য করে জানান, সরকারের হস্তক্ষেপে নয়, স্বপ্রণোদিত হয়ে এনবিআর এর 6 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এনবিআর কর্মকর্তাদের কর্মসূচি সম্পর্কে বলেন, এখন স্বচ্ছতার সাথে কাজ করলে কারো বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে না। আর জাতীয় স্বার্থের বিপক্ষে গিয়ে সব কার্যক্রম একদম বন্ধ করে দেয়া কোনোভাবেই হতে পারে না। আন্দোলন যা হবার হয়েছে, এখন ভয়, পক্ষপাত ছাড়া ঠিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সরকারের সাথে একটা ইচ্ছে থাকতে পারে, কিন্তু এটা জাতীয় স্বার্থে একদম বন্ধ করে দেয় একটা সার্ভিস, এটা কোনো যুক্তিতে গ্রহণযোগ্য। হ্যাঁ, আমাদের সাথে তাদের মতামত থাকতে পারে। আজকে আমার কয়েকজন ব্যবসায়ী টেলিফোন করে বলছে অনেক লস হয়ে গেছে। আমি ঠিক আছে, এখন আপনারা রিকুপ করছে, এটা কিন্তু কোনো ক্রমেই কিন্তু গ্রহণযোগ্য না। বায়ু দূষণ রোধে স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার। আর এজন্য বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে কাজ করতে হবে বলে জানিয়েছেন পানি সম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার সচিবালয়ে বায়ু দূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধির সাথে মতবিনিময় শেষে উপদেষ্টা এসব কথা বলেন। আর বায়ু দূষণ রোধে শীতকাল বা আগামী অক্টোবরের আগে ভাঙাচোরা রাস্তার মেরামত কাজ শেষ করা হবে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া পুরনো মেয়াদোত্তীর্ণ গাড়ি পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়া হবে। নতুন 250টি গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে আমরা বর্ষা নেমে যাওয়ার সাথে সাথে ভাঙাচোরা রাস্তাগুলো নির্মাণের কাজ শুরু করে দেব। আরেকটা হচ্ছে বিআরটি এর সাথে মিলে আমরা যৌথভাবেই ঘোষণা দিয়েছিলাম যে পুরনো বাসগুলোকে আর চলতে দেওয়া হবে না। এখন আমরা বিআরটি এর সাথে মিলে একসাথে পুরনো বাসগুলোর বিরুদ্ধে অভিযানে যাব। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার প্রতিবাদে 6 আগস্ট ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা। এর পাশাপাশি তাকে ফিরিয়ে দেওয়ারও দাবি জানিয়েছে দলটি। জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে সংবাদ সম্মেলনে এই দাবি জানায় জাতীয় গণতান্ত্রিক পার্টি। ঘোষণা করা হয় মাসব্যাপী কর্মসূচি। 5 আগস্ট শুকরানা নামাজ আদায় করবে দলটি। পাশাপাশি গণহত্যায় অভিযুক্ত ব্যক্তি ও সংগঠনের বিচারের দাবিতে সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে গণসচেতনতা তৈরির কর্মসূচিও পালন করবে জাকপা। দলটি জানায় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ঠেকাতে সমানুপাতিক নির্বাচনেও আপত্তি নেই তাদের। সকলের মতো আমরাও সংস্কার চাই, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন চাই। একই সাথে বিচার এবং ভিনদেশি প্রভু অর্থাৎ ভারতের আগ্রাসনের হাত থেকে মুক্তি চাই। রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মাসব্যাপী জুলাই পদযাত্রা। বিকেলে সংবাদ সম্মেলনে এই বিষয়ে জানান এনসিপির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা। তিনি বলেছেন, আগামীকাল সকালে পীরগঞ্জে আবু সাইদের কবর জিয়ারতের সময় উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় নেতারা। পরে পলাশবাড়ি, গাইবান্ধা, সুন্দরগঞ্জ, পীরগাছা হয়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাইদের গুলিবিদ্ধ হওয়ার স্থানে মিলিত হবেন নেতাকর্মীরা। এরপর মহানগরীতে পদযাত্রা করে সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া রাতে কাউনিয়ায় পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। নবগঠিত জেলা ও মহানগর সমন্বয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময়। দেশের 64টা জেলায় জুলাই মাস জুড়ে এই পদযাত্রা হবে। 1 জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারত থেকে শুরু করে রংপুরের পীরগঞ্জ থেকে এই পদযাত্রা শুরু হবে। এই সময় আমরা শহীদ পরিবারের কাছে যাব, তাদের কথা শুনব, তাদের আশা আকাঙ্ক্ষা, বাংলাদেশ নিয়ে তাদের আশা আকাঙ্ক্ষার কথা জানবো। দেশের জনগণ যে আশা নিয়ে আন্দোলন করেছিল সে প্রত্যাশা 1 বছরেও পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এ সময় জুলাই মাস উপলক্ষে 11 দিনব্যাপী কর্মসূচিও ঘোষণা করেন তিনি। বিকেলে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় এসব কথা বলেন নূর। জুলাই মাসে জুলাই সনদ প্রণয়নের আহ্বান জানান তিনি। বলেন, জাতীয় ঐকমত্যের সাথে সংখ্যানুপাতিক নির্বাচনে দখলবাজি, চাঁদাবাজি বন্ধ হবে। আর জাতীয় নির্বাচনের রোডম্যাপ জানলেও স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ না থাকায় তিনি দুঃখ প্রকাশ করেন। দাবি জানান স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ দেয়ার। সবাই সেট করতেও পারেন নাই, কারণ হচ্ছে আমাদের জায়গাটা আসলে 1 বছর হতে চলছে সরকারের উন্নয়নের কেন্দ্রবিন্দু, সরকারের শাসন ব্যবস্থার কে সুশাসন নিশ্চিত করার জন্য যেই প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি ভূমিকা পালন করে সেটি হচ্ছে আমাদের স্থানীয় সরকার। আজকে 1 বছর ধরে স্থানীয় সরকারের কোনো জনপ্রতিনিধি নাই। জাতীয় নির্বাচনের আমরা একটা রোডম্যাপ সম্ভাব্য তারিখ আমরা জানতে পেরেছি, কিন্তু এখন পর্যন্ত স্থানীয় সরকার নিয়ে সরকারের কোনো ভাবনা নাই। যুদ্ধবিরতি আলোচনা চললেও এখনও গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। রোববার হামলায় আরও 72 ফিলিস্তিনির প্রাণ গেছে। এর মধ্যে আবার উত্তর গাজা খালি করার নির্দেশনাও দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। রোববার আইডিএফ এর নতুন ঘোষণায় উপত্যকার উত্তরে হামাস বিরোধী অভিযানের মাত্রা আরও তীব্র হবে বলে জানানো হয়েছে। দক্ষিণে কথিত নিরাপদ ঘোষিত অঞ্চল আল মাওয়াইসের দিকে সরে যেতে বলা হয়েছে উত্তর গাজার বাসিন্দাদের। আর বাধ্য হয়ে যেভাবে পারছে দক্ষিণের দিকে ছুটছে ফিলিস্তিনিরা। জ্বালানির অভাবে গাড়ি না থাকায় গাধার পিঠে বাক্স পেটরা বোঝাই করে কিংবা পায়ে হেঁটেই যাচ্ছে মানুষ। আর গাজাবাসীকে সরে যেতে বলা হলেও আশ্রয় শিবির লক্ষ্য করে দক্ষিণাঞ্চলে হামলা অব্যাহত আছে। ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের উপর গুলিবর্ষণও বন্ধ হয়নি।
গাজার উত্তরাঞ্চলে হামাসের পাল্টা প্রতিরোধে নিহত হয়েছে আইডিএফ এর এক সেনা। ইসরায়েলি কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে ২০ বছর বয়সী নিহত ওই সেনার নাম নাতান রোজেনফেল্ড। গাজার কাফর জাবালিয়া অঞ্চলে এক অভিযান চলাকালে বোমা বিস্ফোরণে সে নিহত হয়। আর গাজায় চলমান অভিযানে এ নিয়ে চলতি মাসে আইডিএফ এর ২০ সেনা প্রাণ হারালো। তার মৃত্যুতে ইসরায়েল গাজা চলমান সংখ্যাতে আইডিএফ এর সেনা মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৪১-এ। তীব্র দাবদাহের কবলে ফ্রান্স, ইতালি, গ্রিস, স্পেন সহ ইউরোপের বহু দেশ। দাবানলের সংখ্যায় বেশ কয়েকটি দেশে সতর্কতা জারি করা হয়েছে বিপর্যস্ত দক্ষিণ ইউরোপের বাসিন্দারা। এর মধ্যে পর্তুগাল, ইতালি, গ্রিস সহ বেশ কয়েকটি দেশে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে দেশগুলোর আবহাওয়া অধিদপ্তর। এদিকে দাবানলের সংখ্যায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে লিসবন সহ পর্তুগালের ২/৩ এলাকায়। পর্যটক ও বাসিন্দাদের দ্রুত নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সতর্কতা জারি করা হয়েছে ইতালির অন্তত ২১টি শহরে। অন্যদিকে তীব্র তাপদাহে দাবানলে পুড়ছে ফ্রান্সের বিস্তীর্ণ অঞ্চল। মিরপুর ১১ নম্বরের ভাসানী মোড় এলাকায় সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দুপুরে পরিচালিত অভিযানে ৮ থেকে ১০টি দোকান ভেঙে দেওয়া হয়। যদিও সিটি কর্পোরেশনের বরাদ্দের দলিল আছে, ব্যবসায়ীদের এমন দাবির মুখে অভিযান মুলতবি করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোবাইল কোর্টে ভেঙে দেয়া হয় মিরপুর ১১ এর ভাসানী মোড়ের বেশ কিছু দোকান। সড়কের দুই ধার ঘেঁষেই গড়ে উঠেছে দোকানপাট, নেই কোনো ফুটপাত। সিটি কর্পোরেশনের তথ্য মতে এখানে অবৈধভাবে গড়ে উঠেছে অর্ধ শতাধিক দোকান। সিটি কর্পোরেশন কি আপনার এই জায়গার জন্য টাকা নিছে? সেটা দেখান, আপনি আমার জায়গাটা দেখান। উচ্ছেদের সময় স্থানীয় দোকান মালিক ও কর্মচারীরা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কাছে নানা অভিযোগ ও নোটিশ ছাড়া এমন উচ্ছেদের প্রতিবাদ জানান। তাদের দাবি মার্কেটের জন্য সিটি কর্পোরেশনের বরাদ্দ দেয়া আছে। এটা স্বাধীন থেকে আমি নিজে এনে মালিক, আমি কোনো মালিক নাই এনে, আমি কোনো দখলদার নাই এনে যে দখল করে লইছি কার থেকে। হ্যাঁ কাগজ আছে তো আমার কাছে। আবার দই মিষ্টির দোকান ছিল, এখন কেন ভাঙছে আমরা এত কিছু জানি না। আমরা মানে লোকমুখে শুনতেছি অবৈধ আর কি জায়গাটা। ২৬ লক্ষ টাকা আজকে ৩৮ বছর, সেটা কোনো মূল্যায়ন নাই। তারপরে আবার ২০০৪ টাকা নিয়েছে। আমার কথা আপনি আমার মার্কেটটা বুঝাই দেন, আমরা জায়গা ছেড়ে দিচ্ছি। আমার তো এত শখ নেই আমি রাস্তার উপর বসে থাকবো। স্থানীয় ব্যবসায়ীদের এমন দাবির মুখে উচ্ছেদ অভিযান স্থগিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নিয়ে আসছে তাদের, আমরা তো মানুষের কথা শুনবো, আমরা তো সরকারের পক্ষ থেকে আসছি, মানুষের কথা শুনবো, শুনে আমরা যদি মনে হয় ইলিগাল আবার উচ্ছেদের ডেট দিব, আবার উচ্ছেদ করবো। ওনারা বলছিলেন তাদের কি কোনো নোটিশ দেওয়া হয় না? নোটিশ অবৈধ উচ্ছেদ নোটিশ দেওয়া হয় না। এটা যখন ফুটপাত ক্লিয়ার মানে ফুটপাত ক্লিয়ার করতে হবে। বরাদ্দের কাগজ পুনঃবিবেচনা করে সত্যতা প্রাপ্তির ভিত্তিতে আবারও অভিযান পরিচালনা করবে উত্তর সিটি। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। দুপুরে রাজধানীর বিজয়নগরের বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদ। আর এতে যোগ দিয়ে জুনায়েদ সাকি বলেছেন, প্রধান উপদেষ্টা বলেছেন শ্রমিকদের উন্নতি না হলে নতুন বাংলাদেশ হবে না, সে কথা রাখার আহ্বান জানান তিনি। আর বক্তারা বলেন, সম্প্রতি ঘোষিত সাময়িক শ্রমিক নীতিমালা ২০২৫ বাস্তবতা বিবর্জিত এবং বৈষম্যমূলক। আর এই নীতিমালা বাস্তবায়িত হলে বহু শ্রমিকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। এর ফলে তারা দ্রুত এই নীতিমালা বাতিলের দাবি জানান। আন্দোলনকারীরা জানান, দাবি আদায়ে প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আমাদের এক দাবি, আমাদের চাকরি স্থায়ী করতে হবে। আমাদের এই লাগাতার অবস্থান কর্মসূচি ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না প্রশাসন থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হবে। প্রধান উপদেষ্টা গত মে দিবসে বলেছেন, শ্রমিকদের যদি কোনো উন্নতি না হয় তাহলে নতুন বাংলাদেশ হবে না। আমরা তার প্রমাণ দেখতে চাই। তাদের অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে উদ্যোগ নিয়ে আপনি আপনার নিজের কথার দাম রাখবেন, এইটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা করে। ৪৮ ঘন্টার মধ্যে তথ্য আপাদের সব দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। দাবি না মানলে সবাইকে নিয়ে কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ২ দফা দাবিতে ৩৪তম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তথ্য আপা প্রকল্পের কর্মীরা। আর এ সময় সামান্তা বলেন, ঐকমত্য কমিশনের নারীদের যে বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করার সুযোগ পাওয়া যাচ্ছে না, কারণ মাত্র ৯টি বিষয়ে তারা একমত হতে পারছেন না। অবিলম্বে তথ্য আপা প্রকল্পের নারীদেরকে রাষ্ট্রের আয়ত্তীকরণের দাবি জানানো হয়। মূল দাবি হচ্ছে আমাদের
আমাদের তথ্যাভা প্রকল্পে জনবল সহ রাজস্ব চাই। এই পর্যন্ত যত ধরনের বেতন ভাতাদি কর্তন করা হয়েছে সেগুলো আমরা অতি বিলম্বে ফেরত চাই। সরকার তার একটা সুচিন্তিত মতামত আমাদের এই বোনদের কাছে দিবেন। অবিলম্বে তথ্য আবাদের 3টি দফা সম্পূর্ণরূপে মেনে নেওয়ার জন্য 48 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুকে ইসলামের শত্রু বলে ফতোয়া জারি করলেন ইরানের প্রভাবশালী শিয়া নেতা আয়াতুল্লাহ নাসির মাকারেম শিরাজি। ইসলাম ধর্মের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিকে বলা হয় মুহারিব, যার সর্বোচ্চ শাস্তি ইরানের আইন অনুযায়ী মৃত্যুদণ্ড। ট্রাম্প ও নেতানিয়াহুকে মুহারিব আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানান শিরাজি। এর আগে ধর্ম অবমাননার দায়ে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির নামেও এই একই ফতোয়া জারি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বগুড়ায় কিরাত, হামদনাথ ও ইসলামী সঙ্গীত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বেসরকারি প্রতিষ্ঠান TMSS বিনোদন জগতে ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির আয়োজনে এই অনুষ্ঠান হয়। আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হোসনা ফিরোজা। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশ। রোববার সমুদ্র তীরবর্তী প্রদেশটির বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে। বাতাসের তীব্রতায় মুহূর্তেই আশপাশের এলাকায় বিস্তার লাভ করে এবং ঘন্টায় 100 কিলোমিটার বাতাসের বেগ থাকায় আগুনের লেলিহান শিখা ছড়ায় তুরস্কের জনপ্রিয় পর্যটন নগরী মেন্ডেরেসে। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ইজমির আন্তর্জাতিক বিমানবন্দর। বনের কাছাকাছি 6টি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে প্রশাসন। আর আগুন নিয়ন্ত্রণে 1000-এর বেশি ফায়ার সার্ভিস কর্মী কাজ করছে। 11টি বিমান, 27টি হেলিকপ্টার থেকে রাসায়নিক ছিটানো হচ্ছে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এ ছিল আজকে সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ।